2024 অর্থবর্ষের বাজেট পেশ হলো। বাজেটে দেখা গেল গাদা খানেক ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, যাকে ভোটের আগে টপ বলে স্পষ্টই মন্তব্য করছেন বিরোধী মহলের একাংশ। রাজ্যের পেশ করা বাজেটে দেখা গেল এদিক ওদিক সেদিক শুধু ভাতার অঙ্কই বাড়ল খানিক, কিন্তু সাধারণের যে গোড়ার সমস্যাগুলো সেদিকে কোনো নজর বাজেটে রাজ্য সরকার দেয়নি বলেই মনে করছে বঙ্গের ওয়াকিবহাল মহল। স্থায়ী কর্মসংস্থান, শিল্পক্ষেত্রে উন্নতি, বেকারত্বের হার কমানোর দিকে খেয়াল রাজ্যের অর্থমন্ত্রীর বা রাজ্য সরকারের কতটা, এ নিয়েই এবার ভিন্ন মত উঠে এলো। এ প্রসঙ্গে পরম্পরা আয়ুর্বেদের কর্ণধার দেবব্রত সেন জানান, ব্যক্তিগতভাবে আমি মনে করি প্রত্যেকের ক্ষেত্রে কর্মসংস্থানের প্রয়োজন। ভাতা কখনো কোনো সমাধান হতে পারে না। সব মিলিয়ে রাজ্যের পেশ করা বাজেট নিয়ে আশাবাদী বলেই মত প্রকাশ করলেন দেবব্রত সেন। অ্যাকচুয়ালি মনে করি যে ভাতা কোনো কিছু সলিউশন নয়, সমাধান নয়। দিনের শেষে কিন্তু রুজি রুটির নিয়মিত সংস্থান, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষিত মানুষ এবং প্রত্যেকটা পরিবারে চাকরিটা ভীষণ রকম প্রয়োজন, এবং সেটার জন্য তার বিকল্প কোনো ভাতা হতে পারে না। এবং আমি এটুকু বিশ্বাস করি যে মহিলাদের জন্য নতুন করে যে ভাবা হচ্ছে, এটা আমার তরফ থেকে অনেক সাধুবাদ রইল, এবং আমি ভীষণ রকম আশাবাদী যে এর মাধ্যমে প্রচুর মেয়েরা উপকৃত হবে। আর এর পাশাপাশি আমার আরোই রাজ্য বাজেটে এটা ভালো লাগলো, সেটা হচ্ছে ইকোনমিক করিডোর তৈরি করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে 6খানা, এবং এই ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি করার ফলে কিন্তু আলটিমেটলি ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রি অনেক ফ্রেন্ডলি হয়ে যাবে। যে কলকাতা শহরের বুকে কোনো প্রাইভেট আয়ুর্বেদ মেডিকেল কলেজ নেই, এবং সরকারি মেডিকেল কলেজ মাত্র একটি স্নাতক স্তরে। সুতরাং আমরা এটাকে এক্সপেকটেশন থাকে যে আয়ুর্বেদ নিয়ে যখন যে গোটা পৃথিবীতে একটা নতুনভাবে একটা নতুন সাড়া আসছে, এবং ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্টে আয়ুর্বেদকে নিয়ে আসা হচ্ছে, সেখানে আয়ুর্বেদের সৃষ্টির অন্যতম জায়গা কিন্তু আমাদের এই পশ্চিমবাংলা। পাশাপাশি এই বাজেট চূড়ান্ত জনবিরোধী বলে মন্তব্য করেন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডক্টর সজল বিশ্বাস। তার কথায় স্বাস্থ্য খাতে রাজ্যের কমপক্ষে বরাদ্দ করার কথা 7%, সেখানে রাজ্যের বরাদ্দ মাত্র 1.16%, যা দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা চালানো প্রায় অসম্ভব। যে এই স্বাস্থ্য বাজেটটা জনকল্যাণমূলক তো নয়, অত্যন্ত চূড়ান্ত জনবিরোধী, এবং বর্তমান যে স্বাস্থ্য প্রকল্পগুলো চলছে সেগুলো মাঝ রাস্তায় মুখ থুবড়ে পড়বে। যে এত কম বাজেট বরাদ্দ করা হয়েছে স্বাস্থ্য খাতে, যেটা আমরা অত্যন্ত দুঃখিত যে এই ধরনের বাজেট দিয়ে কখনো স্বাস্থ্য ব্যবস্থা চালানো। সরকারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা 7% কমপক্ষে রাজ্যের বাজেটের স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ করার কথা ছিল, সেটাও কিন্তু তারা করেনি। আবার এই বাজেট নিয়ে সোচ্চার হয়েছে রাজ্যের বিরোধী দলগুলিও। বেশিরভাগ রাজনীতিকের কথাতেই উঠে আসছে এই বাজেট জনবিরোধী, এই বাজেট ভোটমুখী। আইনে 100 দিন থাকলেও গত কয়েক বছর ধরে রাজ্যে কতদিন কাজ হয়েছে এ নিয়ে এরপর কেন্দ্র রাজ্যকে একযোগে তোপ দাগেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের 100 দিনের কাজ কোন রাজ্যে 100 দিন হয়েছে? আইনে 100 দিন আছে। আমি তোমাদের জিজ্ঞেস করছি, রাজ্যে কদিন হয়েছে কাজ গত কয়েক বছর ধরে? নমিনক্লেচার 100 দিন। তো যাদের জব কার্ড আছে তার মধ্যে আধার লিঙ্কের নাম করে কেন্দ্র এবং রাজ্যের এই নাটকের খেসারত দিতে হচ্ছে একটা বড় অংশকে। ভুয়ো আছে, কিন্তু অপরাধীকে ধরছে না তো, এখানে আশপাশ দিয়ে যাচ্ছে। এর রাজ্যে কদিন? এক বছরে 27 দিন থেকে 37 দিন। তো সেটা আগে 100 দিন করুক। শাসক দল যেভাবে চলতে চাইছে তা নিয়ম নীতির অংশ নয়, আইনের শাসন নয়। কনস্টেবলের মাইনে না বাড়িয়ে সিভিক ভলেন্টিয়ারের ভাতা বৃদ্ধির ঘোষণায় রাজ্য সরকারকে তোপ সিপিএম নেতা সুজন চক্রবর্তী। কি বলবেন, মাইনে বলবেন নাকি অনুদান বলবেন? বাড়িয়েছে। এটা তো আমরা বরাবরই বলছিলাম যে এটা মানে কনস্টেবলকে বদল করে দিয়ে কার্যত চালু করা হলো। খুব উচিত ছিল কনস্টেবল করা। ফলে কনস্টেবলে মাইনে দেবো না, টেম্পোরারি কিছু খুচখাচ পয়সা দেবো, আর তারপরে আমি পয়সা দিচ্ছি, অত আমার কথা অনুযায়ী কাজ করতে হবে। শাসক দল তার নিজের মতন করে যে চলতে চাইছে, এটা কোনো নিয়ম নীতির অংশ নয়, এটা আইনের শাসনের জন্য নয়। বাজেটে ধর্ণা নিয়ে কিছু বলা হয়নি। রাজ্য জুড়ে নানা বেনিয়মের বিরুদ্ধে তো এত ধর্ণা। তো মুখ্যমন্ত্রী কর্মশ্রীর বদলে যদি ধর্ণাশ্রী প্রকল্প আনতেন তাহলে কাজের কাজ হতো বলে রাজ্য সরকারের প্রতি চূড়ান্ত কটাক্ষ ছুড়ে দেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। কারণ মুখ্যমন্ত্রী তো সমস্ত জায়গায় শ্রী করে দিয়েছেন, যদিও রাজ্যের এই বিশ্রী হালত
ফেরানো যাচ্ছে না, কিন্তু যখন ডিএ নিয়ে ধর্না, চাকরি নিয়ে ধর্না, 100 দিনের কাজ নিয়ে ধর্না এবং ভবিষ্যতে আরও ধর্না হবে, তো সার্বিকভাবে শাহজাহানকে নিয়ে ধর্না, তার ধর্নাশ্রী একটা প্রকল্প যদি এনে সেখানে কিছু ফান্ডিং করা হতো, আমার মনে হয় সেটা উপযুক্ত হতো। বাজেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ উগরে দেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষও। অনেকে এরকম করে, ছেলে মেয়েকে ডাল ভাত না খাইয়ে খাইয়ে শীর্ণ করে দিয়ে শেষে দুধ খাওয়ায়, সে দুধ আর হজম হয় না। মমতা ব্যানার্জি মানুষের ভাত মেরেছেন, মানুষের বাড়ির টাকা মেরেছেন, রাস্তার টাকা মেরেছেন, যা কিছু শৌচালয়ের টাকা ঝেড়েছেন, চাকরির টাকা, ডিএর টাকা জমা করে রেখেছেন। এখন মানুষের ক্ষোভ বেরোচ্ছে, তাই তাদেরকে ভিক্ষা দিচ্ছেন, তাদেরকে দুধ খাওয়ানোর চেষ্টা করছেন, কিন্তু মানুষের দুধ হজম করার শক্তি নেই। মহিলাদেরকে 500 দিন, 1000 দিন, 2000 দিন তারাই আর কি ঝাড়ু ধরে বেরিয়েছেন। কিন্তু তবে এ প্রসঙ্গে বিরোধী দলনেতার পাল্টা হুঁশিয়ারি। বাজেট বিতর্কের শেষ দিন শনিবার ভোটিং এর মাধ্যমে জনগণের পক্ষে বিজেপি বাজেটের আপত্তি সমূহ রেকর্ড করবে যদি স্পিকার ওই ভোটাভুটি পর্যন্ত পৌঁছতে দেন। বিকাল বাজেট বিতর্কের সূচনা ডক্টর অশোক লাহিড়ী করবেন। আগামী শনিবার বাজেট বিতর্কের শেষ দিনে আমি পার্টিসিপেট করব। আমাদের অন্যান্য বিজেপি বিধায়করা 180 মিনিটের মধ্যে 170 মিনিট বাজেটে ডিসকাশন করে এলোবোরেটলি বিস্তারিতভাবে আমরা সেখানে হাউসে তুলে ধরব। সাথে সাথে মনোজ টিগ্গার নেতৃত্বে আমাদের বিধায়করা প্রত্যেকটি ডিপার্টমেন্টের এগেনস্টে কাট মোশন জমা দেবে এবং আমরা ভয়েস ভোটে নয়, আমরা ভোটিংয়ের মাধ্যমে শনিবারে বাজেটের বিরুদ্ধে জনগণের পক্ষে একমাত্র বিরোধী দল নো সেটিং অপোজিশন বিজেপি, আমাদের যে আপত্তি আমরা রেকর্ড করানোর চেষ্টা করব যদি স্পিকার ভোটাভুটি পর্যন্ত যান। সব মিলিয়ে রাজ্যের বাজেটে যে একেবারেই খুশি নয় বিরোধী মহল তা স্পষ্ট। এরই সঙ্গে লোকসভা নির্বাচনের সম্মুখ সমর যে এই বাজেট পেশ থেকেই সূচনা হয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।